আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেঘের আড়ালে তুমি গল্পের 7 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তিতি এক পায়ে স্যান্ডেল আর অন্য পা খালি নিয়ে লজের লম্বা বারান্দায় দৌড়াদৌড়ি করছে। সে চিৎকার করে বলল, পোমা, রোনা আপু, চলো আমরা এই উপরের গম্বুজটার কাছে যাই। ওখান থেকে নাকি পুরো ময়মনসিংহ শহর দেখা যায়। আজ আমরা ওখানেই সূর্যোদয় দেখব। রোনা তার শাড়ির কুচি সামনে নিয়ে বলল, একদম। আমার তো মোটেও ঘুম পাচ্ছে না। আহনাব, তুই বসে আছিস কেন? চল আমাদের সাথে। পমা সাদ্দাম ভাইয়ের হাত ধরে টানতে টানতে বলল, সাদ্দাম ভাইয়া উঠুন না, এই তো কেবল রাত শুরু হলো। চলুন ওই পুরনো ঝাড়বাতিগুলোর নিচে গিয়ে আরেকটা রিলস বানাই। এদিকে তিন ছেলের অবস্থা দেখে মনে হচ্ছে তারা এইমাত্র কোনো যুদ্ধ জয় করে ফিরেছে। আহনাব লজের একটা পিলারে মাথা ঠেকিয়ে পড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। সে বিড়বিড় করে বলল, রোনা দয়া কর, আর কত, আমার পায়ের তলায় এখন আর কোনো অনুভূতি নেই। কাল সকালে অফিসে না গেলে আমাকে হাসপাতালে পাঠাবে। সাদ্দাম শরীর এক ধাপে ধপাস করে বসে পড়ে হাঁপাচ্ছে। সে পোমার দিকে করুণ চোখে তাকিয়ে বলল, পোমা, তুমি তো বলেছিলে শুধু লজটা দেখবে। এখন তো মনে হচ্ছে তুমি লজের সার্ভে করতে এসেছো। আমার কোমর আর সোজা হচ্ছে না, দয়া করে আমাকে একটু বসতে দাও। সবচেয়ে করুণ অবস্থা কাবির সাহেবের। ইতালিয়ান স্টাইলে ফিটফাট থাকা সিওয়ের জ্যাকেট এখন তার হাতে ঝুলছে, টাই খোলা আর কপালে ঘাম। সে কবজির দামি ঘড়িটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তিথি, তুমি কি মানুষ নাকি রোবট? রাত 12টা বাজে। আমার কাল সকালে অফিসের মালিকের সাথে জুম মিটিং আছে, আর তুমি এখন গম্বুজে ওঠার স্বপ্ন দেখছো? তিথি কাবিরের কাছে গিয়ে তার নাক টিপে দিয়ে বলল, কাবির সাহেব, আপনার ইতালিয়ান মিটিং চলেই যাক, আজ রাতে কোনো মিটিং নেই, শুধু ঘোরাঘুরি। আপনি যদি না ওঠেন তবে আমি কিন্তু একা একাই ওই পেছনের বারান্দার অন্ধকার সুড়ঙ্গে ঢুকে যাব। সুড়ঙ্গ আর অন্ধকার শব্দটা শুনেই কাবির মৃদু হাসলো। সে জানে তিথি যা বলে তা করেই ছাড়ে। সে বিরক্ত হয়ে আবার জ্যাকেটটা গায়ে চড়াতে চড়াতে বলল, উফ, মেয়েদের এনার্জি নিয়ে কোনো সেন্সিটিভ রিসার্চ হওয়া উচিত। সাদ্দাম, আহনাব, ওঠ। এদেরকে সামলাতে না পারলে আমাদের কপালে আর বাড়ি ফেরা হয়নি। আহনাব চোখ কসলাতে কসলাতে বলল, সাদ্দাম, চল দোস্ত, মেয়েদের এনার্জির কাছে আমাদের স্মার্ট বডি আজ হার মেনেছে। সবশেষে মেয়েরা ছেলেদের প্রায় টেনে হিঁচড়ে লজের পেছনে সিঁড়ি দিয়ে ছাদে নিয়ে গেল। তিথি আগে আগে দৌড়াচ্ছে, তার পেছনে পোমা ও রোমা হাসাহাসি করছে। আর একদম পেছনে তিন ছেলে এমনভাবে পা ফেলছে যেন মনে হচ্ছে ফাঁসির মঞ্চে যাচ্ছে। সাদ্দাম ফিস ফিস করে কাবিরকে বলল, কাবির, তুই তো অনেক বড় সিও, এমন কোনো মেশিন বানাতে পারিস না যা দিয়ে মেয়েদের এই রাতের বেলার এনার্জি একটু কমানো যায়? কাবির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মেশিন তো দূরের কথা, তিথির এই জেদের সামনে তো আমার কোম্পানির এআই পর্যন্ত হ্যাং হয়ে যাবে। চাঁদের আলোয় শশীলজের ছাদ থেকে যখন পুরো শহরটা রূপালি দেখাচ্ছিল, সবাই তখন সবচেয়ে উঁচু গম্বুজের দিকে যাচ্ছিল। সাদ্দাম একটু পরপর ফিসফিস করে বলছে, ভয় পেও না পোমা, আমি তো আছি, যা সিঁড়িগুলো একটু সাবধানে পা ফেলো। তাদের ঠিক পিছনে রোনা আর আহনাফ। রোনা সাধারণত সাহসী হলেও এই অন্ধকারে কেন জানি আহনাফের পাঞ্জাবির হাতটা খামচে ধরে আছে। আহনাফ হাই তুলতে তুলতে বলছে, রোনা, এই অন্ধকারে যদি ভূত আসে তবে কিন্তু আমি তোমাকে রেখেই দৌড়ে দেব। রোনা অন্ধকারেও আহনাফকে একটা চিমটি কেটে নিজের ভয় লুকানোর চেষ্টা করলো। সবশেষে তিথি, সে খুব ভাব নিয়ে একাই হাঁটছিল, আর তার ঠিক পেছনে ছায়ার মতো লেগে আছে কাবির। কাবির মনে মনে বেশ বিরক্ত হলেও তিথির নিরাপত্তার কথা ভেবে হাত বাড়িয়ে তাকে আগলে রাখার চেষ্টা করছে। হঠাৎ একটা বিকট শব্দ, গম্বুজের কার্নিস থেকে এক ঝাঁক বিশাল বাদুর ডানা ঝাপটিয়ে সজোরে তিথির মাথার উপর দিয়ে উড়ে গেল। অন্ধকারের মাঝে এই আকস্মিকতায় তিথি নিয়ন্ত্রণ হারিয়ে এক বিকট চিৎকার দিয়ে পেছনের দিকে উল্টে পড়ল। পেছনে দাঁড়িয়েছিল কাবির। সে তিথিকে সামলাতে গিয়ে দুহাতে তাকে জড়িয়ে ধরল, কিন্তু তিথির গতির ধাক্কায় দুজনেই ধপাস করে দেওয়ালের সাথে চেপে গেল। অন্ধকারে ভারসাম্য সামলাতে গিয়ে অবিশ্বাস্য এক দুর্ঘটনা ঘটে গেল। তিথির ঠোঁট গিয়ে লাগলো কাবিরের ঠোঁটে। কয়েক সেকেন্ডের জন্য যেন পুরো পৃথিবী থমকে গেল। গম্বুজের সেই
ঘুটঘুটে অন্ধকারে শুধু দুজনের দ্রুত হৃদয়স্পন্দন শোনা যাচ্ছিল। কাবির স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতর যেন কোনো অদৃশ্য ড্রাম বাজছে। তৃতীয় বড় বড় চোখ করে অন্ধকারের মাঝে কাবিরের চোখের দিকে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যে তিথির সারা শরীরে একটা গরম শিহরণ বয়ে গেল। এদিকে সামনে সাদ্দাম তখন পোমাকে চাঁদের আলো দেখানোর জন্য এতই মগ্ন যে পেছনে কি বিস্ফোরণ ঘটে গেছে তার টেরই পায়নি। আর রোনা আহনাফের সাথে তর্কে মেতেছে যে বাদুটা আসলে কত বড় ছিল। কাবির দেওয়ালের সাথে চেপে যাওয়ার সেই রেসটা কাটতে না কাটতেই তিথি কোনো মতে নিজেকে সামলে নিয়ে অস্পষ্ট সুরে বলে উঠল, আসলে আমি ভয় পেয়ে গেছিলাম কাবির ভাইয়া। ভাইয়া শব্দটা কানে যেতেই কাবিরের চোয়াল শক্ত হয়ে গেল। সে এক পা এগিয়ে গেল তিথির দিকে। অন্ধকার গম্বুজের মাঝেও কাবিরের তীক্ষ্ণ দৃষ্টি যেন তিথি হৃৎপিণ্ড অবধি পৌঁছে যাচ্ছে। কাবির ধীর স্থিরভাবে তার গাঢ় রঙের শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে নিল। তার বাম হাতের কালো বেল্টের দড়িটা আবছা আলোয় চিকচিক করে উঠল। তার এই শান্ত ঠিক গম্ভীর ভঙ্গি দেখে তিথি কিছুটা কুঁকড়ে গেল। আমি কি তোমাকে একবারও বলেছি যে তুমি আমার বোন? কাবিরের কণ্ঠস্বর একদম নিচু, কিন্তু তাতে এক অদ্ভুত থমথমে ভাব। তিথি আমতা আমতা করে বলল, না না, মানে আমি তো সম্মানে। কাবির বরফশীলত কণ্ঠে বলল, সম্মান অন্যভাবেও দেখানো যায় তিথি, কিন্তু খবরদার আমাকে আর কখনো ভাইয়া বলে ডাকবে না। কাবির এক হাত তিথির মাথার পাশে দেয়ালে ঠেকিয়ে একটু ঝুঁকে এলো। এই ডাকটা আমার মাথায় রক্ত চড়িয়ে দেয়। এরপর যদি এই শব্দটা তোমার মুখ দিয়ে বের হয় তবে তার ফল ভালো হবে না, মনে থাকবে? তিথি অন্ধকারে বুঝতে পারল কাবির আসে। সে লজ্জা রাখতে দ্রুত সিঁড়ির দিকে উপরে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার পা তখনও কাঁপছে। গম্বুজের সেই অদ্ভুত আর গাঢ় মুহূর্তের পর তিথির চাঞ্চল্যতা যেন নিমিষেই উধাও হয়ে গেল। তার বুক ধরপড়ানি থামছেই না। সে দ্রুত কয়েক কদম এগিয়ে গিয়ে সাদ্দাম আর পোমার কাছাকাছি পৌঁছালো, কিন্তু তার হাঁটার মধ্যে একটা অদ্ভুত আড়ষ্টতা। তিথি হঠাৎ থেমে গিয়ে বেশ জোর গলায় বলল, আমি আর ঘুরবো না। আমার হঠাৎ খুব ক্লান্ত লাগছে। আমি এখনই বাড়ি ফিরে যাব। তিথির এই হুট করে মেজাজ বদলানো দেখে সাদ্দাম আর পোমা অবাক হয়ে তার দিকে তাকালো। রোনা আর চোখে আহনাফকে ইশারা করে বোঝালো যে পেছনে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। পেছন থেকে কাবির ধীর পায়ে এগিয়ে এলো। তার চোখ মুখে এখন আর রাগ নেই, বরং এক অদ্ভুত বিজয়ী হাসি আর অভিজাত্য খেলা করছে। সে তিথির একদম কাছে গিয়ে দাঁড়ালো। গলার স্বরটা একটু নিচু, কিন্তু অত্যন্ত স্পষ্ট করে বলল, বাড়ি যাবে, অবশ্যই যাবে, কিন্তু আজকের রাতটা তো আর তোমার নিজের বাড়িতে যাওয়া হচ্ছে না তিথি। তিথি ভ্রুকুচকে তাকালো, মানে আপনি কি বলতে চাইছেন? কাবির পকেটে হাত দিয়ে খুব আয়েশ করে লজের দেয়ালে হেলান দিল। তারপর বলল, এত রাতে চোরপাড়া থেকে তোমাদের ওদিকে যাওয়া সেফ নয়। ড্রাইভারকে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। তুমি তুমি আমার রুমেই থাকবে। একা তো তোমাকে ছাড়বই না, কারণ বাদুর তো আর শুধু শশী লজে থাকে না, যে কোনো সময় আবার অ্যাটাক করতে পারে। এই কথা শুনে তিথি লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। সে রেগে গিয়ে বলল, কাবির ভাই, বলতে গিয়ে হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। সাদ্দাম পাশ থেকে টিপনি কাটলো, আরে দোস্ত, তুই তো দেখছি বউকে চোখের হারাচ্ছিস। পোমা আর রোনা একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। পোমা বলল, দেখতে হবে না ভাইটা কার। তিথি, তুই বরং কাবির ভাইয়ের কাছেই থাক। কাবির তিথির দিকে তাকিয়ে চোখ টিপে ফিসফিস করে বলল, কি তিথি, জিপসিদের মতো এক পা খালি রেখে এখন কি পালানোর চেষ্টা করবে? আজ রাতে কিন্তু পালানোর কোনো রাস্তা নেই। তুমি আর আমি একই ছাদের নিচে, একই রুমে। তিথি বুঝতে পারল কাবিরাজ তাকে এক হাত দেখে নেওয়ার মোক্ষম সুযোগ পেয়েছে। সে অসহায়ভাবে আহনাফের দিকে তাকালো, কিন্তু আহনাফ তখন রোনার সাথে গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামতে শুরু করেছে। তিথি নিচু স্বরে বিড়বিড় করল, আপনি একটা চরম খচ্চর কাবির ভাইয়া। কাবির হো হো করে হেসে উঠে বলল, আর তুমি হলে সেই খচ্চর আনারি ফুটবলার যার শট সবচাইতে ভুল জায়গায় লাগে। আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।